3 দিন আগে ফ্লেমিঙ্গোর বিপক্ষে সান্তোসের ম্যাচ ছিল। একেবারে বক্সের বাম কোণা থেকে 11 নম্বর খেলোয়াড় একটা ক্রস দিলেন, ছোট্ট একটা ক্রস। 10 নম্বর খেলোয়াড়টা বক্সের ভেতরেই ছিলেন, বলটা নিয়ন্ত্রণে নিলেন, বলের ওপর থেকে স্পিন করে আসলেন, স্পিন করে বলটাকে খুব বেশি জোরে না, অনেকটাই আলতো, আলতোর চেয়ে একটু জোরে দারুণ একটা প্লেসমেন্টে নেটে পাঠিয়ে দিলেন। তারপরে খেলোয়াড়টা ছুটে গেলেন টাচ লাইনের দিকে, সেলিব্রেশন করলেন খেলোয়াড়দের সঙ্গে, সব শেষে হাঁটু মুড়ে বসে পড়ে দুটো হাত উপরের দিকে তুলে দিলেন। সেই চেনা সেলিব্রেশন। লোকটা আমাদের নেইমার। আমার খুব কষ্ট লাগতেছিল এই দৃশ্যটা দেখে। বলতে পারেন যে নেইমারের একটা গোল দেখে কষ্ট লাগবে কেন? আমার মনে হচ্ছিল যে এই গোলটা সান্তোসের হয়ে ফ্লেমিঙ্গোর বিপক্ষে কেন? হ্যাঁ, সান্তোসের জন্য এটা বিরাট একটা গোল, বিরাট একটা গোল। কিন্তু এই গোলটা তো হতে পারতো পিএসজির হয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে, বা এই গোলটা তো হতে পারতো বার্সেলোনাকে আরেকটা কোনো ট্রফি জেতানোর জন্য, বা এই গোলটা হতে পারতো গত 2-3টে বিশ্বকাপের কোনো একটা বিশ্বকাপ ফাইনালে। নেইমার তো সেই জন্যই পৃথিবীতে আসছিল, যে কোনো একটা ফাইনালে, ইউসিএল ফাইনাল, ক্লাব বিশ্বকাপ ফাইনালে এরকম গোল করে পৃথিবীর সামনে ওই দুটো হাত উপরে তুলে জিসাসকে শ্রদ্ধা জানাবে। হ্যাঁ, নেইমার জীবনে ইউসিএল জিতছে, নেইমার জীবনে ক্লাব বিশ্বকাপ জিতছে, লিগ অসংখ্য জিতছে, কিন্তু যে প্রত্যাশা, যে স্বপ্ন এবং যে সম্ভাবনা নিয়ে পৃথিবীতে নেইমার আসছিল, আমার মনে হয় না যে তার আসলে শতাংশ তার দ্বারা পূরণ হয়েছে, বা আমরা তার কাছ থেকে শতাংশও পাইছি। এই সময়ের 3 শ্রেষ্ঠ খেলোয়াড়ের একজন সে, কিন্তু বাকি দুইজনের সঙ্গে কত দূরত্ব তৈরি হয়ে গেছে মেসি আর রোনালদোর সঙ্গে। তো নেইমারের সঙ্গে কেন দূরত্ব তৈরি হচ্ছে গ্রেটদের, কেন সে সর্বকালের সেরাদের ছোট তালিকায় ঢুকতে পারে নাই, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা হবে। আমিও টুকটাক একটা কন্টেন্টে কথা বলছি, সে বিষয়ে খুব বেশি বলবো না। আজকে একটু বলবো এই যে সান্তোসের হয়ে এখন 5 মাস পরে মাঠে ফিরছে, যদিও লাস্ট ম্যাচটা হেরে গেছে, এই 5 মাস পরে তার মাঠে ফেরা, তার যে ফিটনেস দেখলাম, তাতে কি নেইমারের সামনে এখনো সময় আছে বলে মনে হয়? নেইমার নিজেই তার জীবনে একবার বলছিল যে এই 1% সম্ভাবনা, 99% আত্মবিশ্বাস। এই 1% সম্ভাবনা কি আছে? সেই জিনিসটা একটু আজকে আলোচনা করতে চাই, যে নেইমারে 1% সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে কিনা, সেই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলি। দেখেন, নেইমার হচ্ছে সে বিরল খেলোয়াড়দের একজন যে কিনা ইউরোপে পৌঁছানোর অনেক আগেই বিশ্বমানের তারকা হয়ে গেছে। মানে এটা কথার কথা না, বিশ্বমানের তারকা তো ইউরোপে পৌঁছানোর আগে অনেকেই হয়। ইভেন আলমাদাও ইউরোপে পৌঁছানোর আগে বিশ্ব বিচারে চলে আসছে। কিন্তু নেইমারের ব্যাপারটা এরকম ছিল যে ইউরোপে পা রাখার আগে, বার্সেলোনায় আসার আগেই সে ব্যালন ডিওরের নমিনেশনে চলে আসছে। আপনি বোঝেন অবস্থাটা? ততদিনে ওই যে নিয়ম বদলায় গেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে ভালো পারফরমেন্স করে ব্যালন ডিওর জেতা যাবে। ফলে তার নাম শর্ট লিস্টে চলে আসছিল সান্তোসে থাকা অবস্থায়। তাহলে নেইমার কোন লেভেলের পারফর্মার? আমার মনে আছে নেইমার যখন বার্সেলোনায় আসে নাই, তখন আমাদের ফুটবল পাগল বন্ধু বান্ধব নানাভাবে কলা কৌশল করে ওই যে প্রক্সি ট্রক্সি নামায় নানাভাবে সান্তোসের খেলা দেখত। কেন নেইমারের খেলা দেখবে? কেন? পেলে বলছে যে তাকে অতিক্রম করে যাওয়ার মতো একজন খেলোয়াড় আসে। পেলে তো খুব সহজে কারো সম্পর্কে কথা বলেন না। ম্যারাডোনার মতো পাগল যে হচ্ছে আর্জেন্টাইন না হলে কারোর প্রশংসা করতে রাজি না, সেও বলে যে সবাইরে মুছে দেওয়ার জন্য একটা ছেলে আসছে ব্রাজিলে, সেই ছেলেটা হচ্ছে নেইমার। এই ছেলেটার জন্য তো পৃথিবী ওয়েট করতেছিল। দেখেন, আমি যখন নেইমারের প্রথম দেখছি তখনও সান্তোসের খেলোয়াড়, ততদিনে কিন্তু সুপারস্টার হয়ে গেছে। কিন্তু আমি এর আগে দেখি নাই। এবং আমার দু একবার ওই যে, আমি যেহেতু মিডিয়ায় চাকরি করি, প্রচুর ছবি ডিল করতে হতো, তো মানে এপি, রয়টার্স, গেটি ইমেজ, তখন এপি আর গেটি ইমেজ আলাদা ছিল। ওদের ছবি আসতো অনলাইনে, ছবি দেখতাম। নেইমারের ছবি দেখে আমার একটা বিরক্তি ধরে গেছিল। রোজ রোজ চুলের কাটিং বদলায়, তারপরে কেমন সব রং করে, মানে একটা ভাব যেন খুব বখাটে ছেলে। আমি ওরা প্রথম দেখলাম হচ্ছে আমেরিকাতে আর্জেন্টিনা ব্রাজিল একটা ম্যাচ হলো, সাল ভুলে গেছি। ম্যাচটাই শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতছিল 4-3 বা এরকম কিছু একটা রেজাল্ট হয়েছিল। রেজাল্ট ম্যাটার করে না, কি হয়েছিল ওটাও ম্যাটার করে না। মেসি হ্যাট্রিক করছিল, এটা মনে আছে। কিন্তু যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ হইলেই তো আপনারা জানেন যেটা হয়, যে প্রচণ্ড লড়াই হয়, দর্শকদের মধ্যে হয়, খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। ওই ম্যাচেও শুরু হয়েছিল। মেসি তো যথারীতি গিয়ে একটু থামানোর চেষ্টা করতেছে, কিন্তু মেসির এফোর্ট কখনোই এসব ক্ষেত্রে খুব মারাত্মক থাকে না। সে জটলার মধ্যে ওই বয়সে
পরের দিকে পরে যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছে তখন অনেক জটলায় গিয়েও জটলা থামায়, কিন্তু ওই সময় মেসি ওইসব ভেজালের মধ্যে যাইতো না। মেসির চেয়ে অনেক ছোট একটা বাচ্চা আমি দেখি ওই রংচঙের ছেলেটা, যে ছেলেটাকে আমি বখাটে বলে ভেবে বসে আছি, সেই ছেলেটা দৌড়ায় গিয়ে সবাই শান্ত করতেছে। তার চেয়ে সিনিয়র খেলোয়াড় থিয়াগো সিলভার মতো খেলোয়াড়, তার চেয়ে সিনিয়র, ওই সময় দলে বোধ হয় আরও সিনিয়ররা ছিল, হ্যাঁ দানি ছিল, দানি আলভেজ ছিল, সেই সবাইরে শান্ত করতেছে। এবং শান্ত করাটা কি প্রচণ্ডভাবে শান্ত করা। এবং ম্যাচ শেষে তখনও মেসির সঙ্গে তার এই যে পরবর্তীকালের ভাই ভাই সম্পর্ক বোধহয় এত দৃঢ় হয় নাই। ম্যাচ শেষে সে যেভাবে মেসির সঙ্গে কথা বলতে বলতে টানেলের দিকে গেল, মাথাটা নিচু করে যেভাবে মেসির সঙ্গে কথা বলতেছিল, কি বলতেছিল তো জানি না, কিন্তু ক্যামেরা খুব ফলো করতেছিল যে মেসি আসে হাঁটতেছে, আর তখন তো পরিষ্কার হয়ে গেছে যে ও বার্সেলোনায় আসতেছে। আমি মুগ্ধ হয়ে গেলাম, যে এই বয়সে কি ম্যাচিউরিটি, কি ম্যাচিউরিটি! মেসিকে কতটা সম্মান দিতে হবে, মেসির সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে দলকে সামলাইতে হবে, ওই বয়সে হি ওয়াজ এ লিডার, ওই রকম ছোট বয়সে। এরপরে তো চোখের সামনে অনেক কিছু দেখছি। দেখেন নেইমার উঠে আসছে হচ্ছে ৮-১০টা লাতিন ছেলেদের মতো, ওই যে রাস্তায় ফুটবল খেলা, অভাবী পরিবার, সব গল্প নেইমারের ছিল। নেইমারের ক্ষেত্রে একটা স্পেশাল কেস ছিল। নেইমার কিন্তু তার যে স্কিলগুলো, যেগুলো আপনারা পরে দেখে মুগ্ধ হয়েছেন, ওই নাটমেক করা, ফেইন্ট করা বা স্পিন করা, এগুলো সব শিখছে হচ্ছে ফুটসাল থেকে। দেখেন ব্রাজিলের কিন্তু ফুটবলের পেছনে ফুটসালের একটা দারুণ অবদান আছে। এটা আমাকে বলতেছিলেন হচ্ছে এডসন সিলভা ডিডো, আমাদের যে কোচ ছিলেন, ডিডো বলতেছিলেন যে ওই যে বাংলাদেশে যখন প্রথম ফুটসাল শুরু হয়, এইটা হচ্ছে ওই যে উডেন স্টেডিয়াম ছিল একটা, এখন ওটাকে আছে পল্টনে, ওই উডেন স্টেডিয়ামে প্রথম ফুটসাল ম্যাচ হয়েছিল। ওটা কাভার করতে গেছিলাম, ওখানে ডিডো সম্ভবত খেলা দেখতে আসছিলেন, বা পল্টনে অন্য কোনোভাবে ওনাকে আমি পাইছিলাম, ওইখানে ওনার সঙ্গে কথা বলতেছিলাম। তো উনি বলতেছিলেন যে দেখো ব্রাজিলে যে ফুটবলারদের এই যে মাস্টারি, বল নিয়ে যে কারিকুরি, এটা পেছনে মূল ভূমিকা রাখে হচ্ছে ফুটসাল। কারণ ওইটুকু জায়গার মধ্যে যখন তুমি ২-৩ জনকে ড্রিবল পাস করে অতটুকু পোস্টে বল পাঠাইতে চাও, তখন তোমাকে এইসব কৌশল শিখতেই হবে। এইসব কৌশলে মাস্টার না হলে তুমি ফুটসালে ভালো করতে পারবা না। আর ওখানে ভালো করা মানে তুমি যখন বড় মাঠে এসে পড়বা, ১১ জনের খেলায় ২২ জনের খেলায় এসে পড়বা, তোমার কাছে এটারে মনে হবে বিশাল একটা সমুদ্র, এই জায়গায় যা খুশি তাই করা যায়। এই জিনিসটা নেইমার করে দেখাইছে। সে কিন্তু ফুটসাল খেলোয়াড় ছিল, এবং ফুটসাল থেকেই ওই ট্রিক্সগুলো সে সর্বোচ্চ পর্যায়ে আছে। সেম অ্যাজ রোনালদিনো, রোনালদিনো ওই ফুটসাল থেকেই, রোনালদিনো হচ্ছে বড়, ওইসব জাদু তো আর কেউ দেখাইতে পারে না এই পৃথিবীতে। তো সেই জিনিসটা নেইমার সর্বোচ্চ পর্যায়ে দেখাইছে। নেইমার আসলে ওই জাদুটা যখন দেখানো শুরু করলো, এবং সেটা অর্থহীন জাদু না, সে বক্সে ওইরকম একটা জাদু দেখায়, সেটা ফল হিসাবে গোল আসে। এবং সেই জিনিসটা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইলো, তখন আসলে ভাবতে বেশি একটা সময় লাগলো না যে এই ছেলেটা আসলে বিশ্ব জয় করার জন্যই আসছে। অনেকেই বললেন যে পেলে, বড় রোনালদো মানে ফেনোমেনন রোনালদো, তারপরে নেইমার। মানে যদি শুধু ব্রাজিলের সিরিয়াল ভাবেন, আর যদি পৃথিবীর সিরিয়াল ভাবেন, তাহলে পেলে, ম্যারাডোনা, কে আগে কে পরে ওটা বলতেছি না, পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার, এইভাবেই সিরিয়ালটা আসবে সবাই ধরে নিয়েছিল যে এই তো আরেকজন সর্বকালের সেরা চলে আসে। এবং সব কিছু সেইভাবে চললো। দেখেন বার্সেলোনায় যখন আসলো, বার্সেলোনায় আসার পরে শুরুতে প্রত্যেকের ইউরোপে আসার পরে মানায় নিতে একটু সময় লাগে। এই ছেলেটারে দেখে আমার মনে হলো যে একেবারে আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে মুরগির মতো মানায় নেওয়া। এই কথাটারে আপনার খারাপ মনে হতে পারে, কিন্তু এটা একটু ভাবেন, প্রাণীকুলে মুরগির চেয়ে দ্রুত কোনো পরিবেশে কোনো প্রাণী মানায় নিতে পারে না। পাখি টাকি সব মিলায়, মুরগি আপনি যে কোনো জায়গায় ছেড়ে দিবেন, এই বাড়ির মুরগি ৭০০ কিলোমিটার দূরে নিয়ে এক বাড়ির উঠানে ছেড়ে দিবেন, মুহূর্তে দেখবেন ওই উঠানের সঙ্গে মানায় নিছে। অন্য কোনো প্রাণী এটা পারে না। আমার ওই নেইমারের ওই সময়টা আমি খুব এই গল্পটা করতাম যে নেইমারের ভেতরে মুরগির মতো মানায় নেওয়ার ব্যাপার আছে, যে ও আসছে, এসে মনে হয়েছে বার্সেলোনাই ওর বাড়ি, মুহূর্তের ভিতরে এমএসএন করে ফেললো। সেটা বেস্ট আউটপুটটা পাওয়া গেল এই এনরিকের আন্ডারে। এনরিকে শুরুতেও একটু ঝামেলা হলো, যেহেতু এমএসএন আসলে শুধু মাঠে ট্রায়ও না, ওরা ব্যক্তিগত বন্ধু হয়ে গেল খুব দ্রুত। মানে এখনো পর্যন্ত ওরা ৩ জন একসাথে ছুটি কাটায়, ওরা ৩ জন একসাথে আড্ডা দেয়, সব কিছু একসঙ্গে করে। ওই মেসি, নেইমার, সুয়ারেস, ওদের সঙ্গে কিন্তু এনরিকে শুরুতে একটু লেগেও গেছিল। এনরিকের কথা মতো চলতো না, অমুক তমুক, পরে এনরিকে ওদের খুব মোটিভেট করলো, এবং এনরিকের আন্ডারে তো তারা আসলে বিশ্ব কাঁপায় দিল, আক্ষরিক অর্থে বিশ্ব কাঁপায় দিল। ৬টা ট্রফি জিতলো এক সিজনে,
কি না করলো রে ভাই, মানে একই লিগে মেসি রোনালদো সুয়ারেজ উপস্থিত, সেই লিগে নেইমার ঝলসাচ্ছে, সেই লিগে নেইমার ঝলসাচ্ছে। কতটা ঝলসাচ্ছে সে পিএসজির বিপক্ষে ম্যাচটার কথা চিন্তা করে দেখেন, যেখানে 4 গোল করা লাগতো যদি তাদের ওই ওভারটার্ন করে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হয়। সেই ম্যাচের আগেই কিন্তু নেইমার ওই ইনস্টাগ্রামে ওই কথাটা লিখছিল, ওই পোস্টটা দিছিল যে 1% সুযোগ 99% সম্ভাবনা। এই কথাটা বলে সে করে দেখাচ্ছে, সে নিজে ওই ম্যাচে ওই গোলগুলো করে বার্সেলোনাকে পিএসজির এগেনস্টে জিতাইছে এবং অ্যাগ্রিগেশনে আগায় রেখে পরের রাউন্ডে নিয়ে গেছে। দিস ইজ নেইমার। এই নেইমার এই জিনিসটা দেখাইছে। সারা পৃথিবী তখন ওইটার জন্য ওয়েট করতেছিল যে এ একটার পরে একটা রেকর্ড ভাঙবে, একটার পরে একটা ট্রফি স্পর্শ করবে। জাতীয় দলেও তো সেভাবে শুরু হলো, এই কোপা, এই কনফেডারেশনস কাপ, এই পরে অলিম্পিক, যেখানে হাত দিচ্ছে জিততেছে, যেখানে হাত দিচ্ছে জিততেছে। এমন হলো যে বার্সেলোনা শর্ত দিল যে হয় কোপা খেলবা না অলিম্পিক খেলবা। অলিম্পিকরে বেছে নিল, যেহেতু অলিম্পিকটা জেতা হয় নাই, গিয়ে অলিম্পিক জিতায় আনলো, নিজে গোল করে জিতায় আনলো। সব কিছু সব কিছু কি সুন্দর চলতেছিল। হ্যাঁ, একটা তো রসিকতা ছিল যে অতিরিক্ত ডাইভ করে, সামান্য একটু ট্যাকেল করলে অনেক ডিগবাজি খায়, সেগুলো নিয়ে বিজ্ঞাপন হয়েছে, ট্রল হয়েছে, সবই পার্ট অফ গেম। স্টিল নেইমার ওয়াজ গ্রেট, এবং নেইমারের সম্ভাবনা ছিল ওই যে বললাম পেলে, ম্যারাডোনা, মেসিদের ওই তালিকাটায় চলে যাওয়ার। সবাই দেখতে পাচ্ছিল যে ওইটা যাবে। এরপর কেন দেখা গেল না? আমি এই জায়গাটায় মনে করি যে এই বলছি যে এই জিনিসটা খুব বেশি বলবো না, আমি মনে করি তার বাবার ভূমিকা একটা বড় কারণ। তার বাবা তারে যেসব দলে ট্রান্সফারে পাঠাচ্ছে বড় বড় টাকার কারণে, এগুলো তার জন্য ভুল হয়েছে। পিএসজিতে যাওয়াটাই যথেষ্ট ভুল ছিল। যদিও নেইমার কিন্তু মনে করে যে সে পিএসজিতেই তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছে। স্ট্যাটিস্টিক্যালিও কথাটা সত্যি। কারণ হচ্ছে আপনি যদি দেখেন ইয়ের চেয়ে বার্সেলোনায় তার ওই যে স্বর্ণযুগ, এমএসএন এর স্বর্ণযুগ, ওই সময় তার গোল অ্যাসিস্টের যে রেশিও, তার থেকে অনেক বেশি রেশিও হচ্ছে ইয়েতে, পিএসজিতে। এবং পিএসজিতে তো একটা সময় সে আসলে সুপার হিরো হয়ে উঠলো, মিডফিল্ড জেনারেল হলো, একই সঙ্গে অ্যাটাকের সেরা, গোল করার সেরা, অ্যাসিস্টের সেরা। কিন্তু রেজাল্টটা কি হলো? হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে আসছিল দলকে, সেটা একটা বড় কাজ। স্টিল জায়গাটা তো পিএসজি, জায়গাটা তো টপ 5 লিগ না। ও যখন পিএসজিতে যেতে চায় তখন মেসি ওরে বলছিল, ওর সঙ্গে মেসির সম্পর্ক তো আপন দুই ভাইয়ের সম্পর্ক, ও অনেক সময় এত ভালো থাকে না। মেসি ওরে বলছিল যে দেখো আমি তো চলে যাব 2 দিন পরে বার্সেলোনা ছেড়ে, আমার তো বয়স হচ্ছে, আমার এখন পিএসজিতে যাওয়ার কথা, তোমার এখন এই সময় হয় নাই, প্লিজ তুমি যাও না, তুমি এখানে থাকো, তোমার আমি বিশ্বসেরা বানাবো, যতদিন এখানে আমি আসি তোমার বিশ্বসেরা বানানোর জন্য খেলবো। এটা নেইমার পরে বলছে যে তার ভুল ডিসিশনটা কেন ছিল, কিভাবে ছিল। সে বলছে যে আমার একটা লোক ঠেকানোর খুব চেষ্টা করছে, সে আমার এই কথা বলছিল যে তোমার আমি বিশ্বসেরা বানাবো। সে চেষ্টা মেসি করতো, কিন্তু সেই সুযোগ তো ও দিল না। সেখানে আমি নেইমারের দোষ দিই না। নেইমার চিরকালে খুব বাচ্চা ছেলে, বয়স দিয়ে ওরে বুঝবেন না আপনি। মানে ওর ভিতরে একটা শিশু বসবাস করে। শিশুটা কেমন? এই যে ধরেন 2019 কোপা, 2019 কোপা নাকি 21 কোপা, কোনটায়, হ্যাঁ বা 21 কোপা, 21 কোপায় ব্রাজিল হেরে গেল আর্জেন্টিনার কাছে। তারপরে ওই সাইড লাইনের কোনো একটা জায়গায়, এটা বোধহয় ডাগ আউটের সামনে বা কোনো একটা জায়গায়, মেসি সহ আর্জেন্টাইন কয়েকজন খালি গায়ে বসে আছে। সেখানে ক্যামেরা ধরছে, দেখি নেইমার বসে হাসতেছে মেসির সঙ্গে। মেসির গায়ে এমনভাবে হেলান দিয়ে হাসতেছে, মেসি কাঁধের উপরে মাথাটা রেখে, যে মনে হচ্ছে যে বড় ভাই মাত্র কোনো একটা কিছু ঘটায় আসছে, ছোট ভাই সেই আনন্দ করতেছে। ওর টিমরে হারায় আসছে মেসি একটু আগে, কোনো ভ্রুক্ষেপ নেই। এমন না যে সে ব্রাজিলকে কম ভালোবাসে, ব্রাজিলের জন্য জীবন দিতে পারে, কিন্তু ওর কাছে আগে বন্ধুত্ব, আগে ভাই, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ওর কাছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার দেখভালটা ওরকম হওয়ার কথা ছিল, সেটা হয় নাই নানা কারণে। একটা বড় কারণ ওর বাবাই ওর এজেন্ট, এটা একটা বড় কারণ। কিন্তু মূল দুর্ভাগ্য কি জানেন? মূল দুর্ভাগ্য ইনজুরি। এখানে আর বাবারে দোষ দিয়ে লাভ নাই, কোনো কিছুরে দোষ দিয়ে লাভ নাই। মূল দুর্ভাগ্য ও যে ফাউলের শিকার হওয়াটা, এবং ফাউলগুলো ওর জন্য প্রায় প্রাণঘাতী হয়ে যাওয়াটা, এটা হচ্ছে মূল ব্যাপার। দেখেন, কার্যত 2014 সালের পর থেকে ব্রাজিল ন্যাশনাল টিমে আপনি নেইমারকে আর সেভাবে পান নাই। মানে ওই সার্ভিসটা ন্যাশনাল টিমে খুব বেশি পান নাই, খুব অল্প পাইছেন। আর ক্লাব পর্যায়ে যদি বলেন, 2020 সালের পর থেকে আর পান নাই। কেন পান নাই? শুধুমাত্র এই ইনজুরি। এবং সেটা কখনো কখনো ফ্রিক,
কখনো কখনো এমন ইনজুরি যেটা আসলে কোনো সায়েন্সেই হয় না, হুট করে একা একা পড়ে যাওয়া বা এই মাঠের ভিতরে পিছলে পড়ে গিয়ে ইনজুরি হওয়ার মতো ঘটনাও তার জীবনে ঘটছে। সামান্য পেশির টান যেটা খেলোয়াড়দের রুটিন ইনজুরি, সেটাতেও তার 5-6 মাস বাইরে থাকা লাগছে। এরকম ঘটনা তার সঙ্গে ঘটছে, ফ্রিকও প্রচুর ঘটনা ঘটছে। একই সঙ্গে আরেকটা জিনিস ঘটছে, এই ছেলেটা ম্যারাডোনার পরে ফুটবল ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি বাজে আক্রমণের শিকার হওয়া একজন ফুটবলার। 2014 ওয়ার্ল্ড কাপটা যেভাবে ওর শেষ করে দেওয়া হলো, 2014 ওয়ার্ল্ড কাপের কথা আসলেই ব্রাজিল এবং 2014 ওয়ার্ল্ড কাপ, এটা যদি আমরা একসঙ্গে বলি সবাই 7-1 নিয়ে চিল্লাপাল্লা করবে। ওই যে জার্মানির বিপক্ষে 7-1 বলে হারছিল, তার আগে পর্যন্ত ব্রাজিল কি ফুটবলটা খেলছে আপনি শুধু সেটা চিন্তা করে দেখেন। ব্রাজিল বিউটিফুল ফুটবল খেলছে, গত কয়েক দশকের মধ্যে সম্ভবত সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে। 2002-এর পরে এত সুন্দর ফুটবল আমি দেখি নাই ব্রাজিলের কাছ থেকে। সেই ফুটবলটা খেলছে মূলত নেইমার কেন্দ্রিক। সেই নেইমারে কলম্বিয়ার ওই ছেলেটা কি যেন নাম, মারলো। কিভাবে মারলো মনে আছে দৃশ্যটা? পিঠের পরে উঠে, অনেকটা মনে হলো বেয়ে উঠে হাঁটু দিয়ে মারলো। এরপর যে নেইমার উঠে দাঁড়াতে পারছে, পরবর্তী জীবনে চিকিৎসার পরে যে হসপিটাল বেড থেকে নামতে পারছে, এটাই আমার কাছে অনেক মনে হয়। যে মুহূর্তে খেলাটা দেখতেছিলাম, যে মুহূর্তে নেইমারের ওই আঘাতটা করছে, আমার মনে হয়েছে চিরতরে শেষ হয়ে গেল। এবং আসলেও তাই, বাকি জীবনটা নেইমার ওই ইনজুরিটার আফটার ইফেক্ট নিয়ে কাটাচ্ছে। ক্লাবে মাঝে মাঝে বেস্টটা দিতে পারছে, কখনো কখনো সেরাটা বের করে আনছে, কিন্তু খেয়াল করবেন যে কখনো ওই আর ধারাবাহিক হতে পারে নাই। ধারাবাহিক এই অর্থে না, পারফরমেন্সের অর্থে না, কখনো ওই আর লম্বা সময় ধরে পারফর্ম করে যেতে পারে নাই। ইনজুরি বারবার ঘিরে ধরছে। আপনার শরীরে যদি কোনো একটা ভাইটাল ইনজুরি একবার হয়ে যায়, তাহলে শরীরটা হয়ে যায় ইনজুরি প্রন। ছোটোখাটো ইনজুরি তখন আপনাকে বারবার ছিটকে দেয়, বড় সময়ের জন্য ছিটকে দেয়। দেখেন এই যে কদিন আগে সান্তোসে জয়েন করলো, সান্তোসে জয়েন করার পরে ওদের যে স্টেট লিগে বোধহয় 3-4টা ম্যাচ খেললো, তারপরে আবার পেশির ইঞ্জুরিতে পড়লো। ওই যে বললাম রুটিন ইঞ্জুরি, পেশির ইঞ্জুরিতে পড়ে 5 মাস নাই। এই যে 5 মাস পরে ফিরে ফ্লেমেঙ্গোর বিপক্ষে গোল করলো, আবার গত ম্যাচটা অবশ্য হারলো সান্তোস, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে এই তো চলতেছে গত 2020 সাল থেকে। 1 মাস খেলতে পারে, 3টে ম্যাচ খেলতে পারে, তারপরে 3 মাসের জন্য সে নাই। আল হিলালেও এই চিত্র চলছে, ইনজুরিতেই থাকে বেশি সময়, হসপিটালেই থাকে বেশি সময়। আল হিলালে যাওয়ার ডিসিশনটাও একটা বোগাস ডিসিশন ছিল। অনেকগুলো টাকার অফার পেয়ে ওর বাবার মাথা ঘুরে গেছিল। তখন নেইমার হচ্ছে থাকবে ইউরোপের একদম কেন্দ্রে, তাকে কেন্দ্র করে ইউরোপ ঘুরবে। সে কেন আল হিলালে যাবে? যে সেসব তর্ক আর না করি, যে কথা বলবো বলে শুরু করছিলাম, আমি তো যেটা হয় যে পেছাল পারতে পারতে কই চলে গেলাম। আমি আসলে নেইমারের সম্ভাবনা দেখি কিনা, বা আমরা কি সম্ভাবনা দেখি? দেখেন সান্তোসের ম্যাচ লাইভ দেখার সুযোগ আছে কিনা আমি এখনো জানি না, তবে চেষ্টা করব কোনো একটা সুযোগ আপনারা জানলে একটু জানান, আমি চেষ্টা করব লাইভ দেখা যায় কিনা দেখার জন্য। তবে লাস্ট দুটো ম্যাচ নেইমার যে দুটো ম্যাচ খেলছে ইয়েতে, লিগে লাস্ট যে সিরিয়াতে লাস্ট যে দুটো ম্যাচ খেলছে, ওই দুটো ম্যাচের হাইলাইটস, এক্সটেন্ডেড হাইলাইটস দেখলাম। আমার কাছে কিন্তু মনে হয় নাই যে নেইমার তার প্রাইম থেকে খুব পিছনে আছে। হ্যাঁ, একটু বাল্কি হয়ে গেছে, একটু মুভমেন্ট আগের চেয়ে স্লো হয়ে গেছে, এটা সত্যি। স্টিল স্টিল এটা পিএসজিতে যাওয়ার পর থেকে তার যেটা শুরু হয়েছে, সে অনেক বেশি মিডফিল্ড ডমিনেট করে খেলে, অনেক বেশি মিডফিল্ড ডমিনেট করে খেলে, যেটা বার্সেলোনায় সে করতো না। বার্সেলোনা আসলে দরকারও হতো না, বার্সেলোনার টিমটা এত বেশি ছিল, এত তারকা বোঝাই ছিল, প্রত্যেক রোলে এত খেলোয়াড় ছিল যে ওর ওইটা করা লাগতো না। কিন্তু এখন সে অনেক বেশি মিডফিল্ড ডমিনেট করে, মানে অনেক বেশি চান্স ক্রিয়েট করায় অন্যদের দিয়ে, অ্যাসিস্ট করার প্রবণতা অনেক বেশি, গোলও করে প্রচুর, পিএসজি থেকে প্রচুর গোল করে। ফলে আমার কাছে মনে হয়েছে আনচেলত্তি যদি তাকে ফিট অবস্থায় জাতীয় দলে পায় এবং তাকে কেন্দ্র করে যদি সে খেলাইতে পারে, তাহলে স্টিল প্রাইম না হোক, নেইমারের এই পৃথিবীতে দেওয়ার মতো কিছু জিনিস বাকি রয়ে গেছে। সেটা কি একটা বিশ্বকাপ কিনা আমি জানি না, বা সান্তোসে খেলে একটা ব্যালন্ডিয়র জেতা যাবে কিনা আমি জানি না। মানে ওই রকম পারফরমেন্স করতে হবে সান্তোসের ওই ব্যালন্ডিয়র জিততে গেলে, তো তার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে হবে, আর অনেক কিছু করতে হবে, একটা বিশ্বকাপ জিততে হবে, কোপা জিততে হবে, অনেক কিছু জিতে ফেললে তখন হয়তো ইউরোপের বাইরে থেকেও সে ইয়ে জিতবে, ব্যালন্ডিয়র জিতবে। সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে প্রথমত ব্রাজিলের স্বপ্ন পূরণ। দেখেন ব্রাজিলের স্বপ্ন পূরণটা কিন্তু ফুটবলের সাথেই খুব জরুরি। আপনি যদি ফুটবলকে বিশ্বে টিকায় রাখতে চান, তাহলে দলবৎ নির্বিশেষে আপনার ব্রাজিলের সাকসেস চাইতে হবে। কারণ পৃথিবীর ফুটবলের আঁতুড়ঘর হচ্ছে, এই বেন্ডিং মেশিন হচ্ছে ব্রাজিল। আপনি যদি ব্রাজিলের রিসোর্স পাওয়া পৃথিবী বন্ধ হয়ে যায়, পৃথিবী যদি ব্রাজিলিয়ান রিসোর্স আর না পায়,
তাহলে তো পৃথিবীতে ক্রিয়েটিভিটি বলে কিছু থাকবে না। পৃথিবীর ক্রিয়েটিভিটি আর্জেন্টিনা একা টিকায় রাখতে পারবে? আর্জেন্টিনা তো আয়তনে ছোট, ফুটবলের আকারও ছোট, ওদের ওখানে ফুটবল মানচিত্রের আকার। ব্রাজিল সে তুলনায় কত বড়। পুরো পৃথিবীর ফুটবল ক্রিয়েটিভিটি নিয়ন্ত্রণ করে তারা। তারাই সাপ্লাই দেয় ক্রিয়েটরদের, তারাই সাপ্লাই দেয়। ফলে ব্রাজিলে যদি এমন হয়, ব্রাজিল দেখেন 2002 বিশ্বকাপে লাস্ট বিশ্বকাপ জিতছে, তারপর থেকে আজকে কতগুলো বছর এই স্বপ্নটা নিয়ে তারা বেঁচে আছে, কোয়ার্টার ফাইনালি পার হতে পারতেছে না। তাদের নেইমার চোখের সামনে ওই যে তারা বলে যে সেই এক যুবরাজ যে রাজা হতে পারে নাই, এই রাজা হওয়ার অপেক্ষায় ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে একটা যুবরাজ। এই অবস্থায় যেটা হবে, যেটা খুব ধ্বংসাত্মক একটা ব্যাপারের দিকে ব্রাজিল আগাচ্ছে, সেটা হচ্ছে নতুন প্রজন্ম ফুটবল খেলার আগ্রহ হারায় ফেলতে পারে। তাদের সামনে যদি আইডল হয় ভিনি, যে কিনা লাইফ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাদের সামনে যদি আইডল হয় রদ্রিগো, যে কিনা খেলার চেয়ে মুখে বেশি বলে, তাহলে তো আসলে পরিবারগুলো চাইবে না যে নেক্সট জেনারেশন ফুটবলার হোক। শুধু টাকার জন্য, শুধু সামান্য কয়টা টাকার জন্য এই ফুটবলার হওয়ার জন্য যে ছোটাছুটি, এটা কবে আসবে? মানে আপনার সামনে যখন রোনালদো থাকে, রিভালদো থাকে, রোমারিও থাকে, তখন আপনার ফ্যামিলিগুলো ওই উৎসাহটা পায় যে প্রত্যেককে ওই জায়গায় যেতে হবে। সেই কাজটা এখন নেইমারের করতে হবে। বাকি যে কটা দিন আছে, আমি ধরে নিচ্ছি আর অল্প কয়টা দিন আছে, হয়তো 2026 বিশ্বকাপই শেষ। যদি ফিট থাকে, সেই সময়টাকে যদি সে চূড়ান্তভাবে কাজে লাগাইতে চায়, আনচেলত্তির মতো একটা মাস্টার মাইন্ড আছে এখন ডাগ আউটে, এবং আরো অনেকগুলো তরুণ আছে, যত ইয়ে করি, রাফিনহা, রদ্রিগো, তারপরে ভিনি, কি সুন্দর একটা সেট আপ। এরা যদি নেইমারের লিডারশিপটা পায়, এরা যদি নেইমারের বিনয়, নেইমারের ম্যাচুরিটি, নেইমারের কৌশল সব কিছু পায়, এবং নেইমারের প্রেম, এই এদের ভিতরে, এই জেনারেশনটার ভিতরে, এই যে ভিনিদের জেনারেশন, প্রধান সমস্যা হচ্ছে আমি ফিল করি এরা ব্রাজিল প্রেমটা এদের ভিতরে কম। সেই জিনিসটা 2 দিন নেইমারের পাশে থাকলে দেখবেন ভিতরে ঢুকে গেছে। তখন যেটা হবে, আলটিমেটলি আমি চাই ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলটা হারায় দিক, সেইটা আমার ব্যক্তিগত চাওয়া। সেটার সঙ্গে বিশ্ব ফুটবলের খুব একটা সম্পর্ক নাই। বিশ্ব ফুটবলের জন্য খুব জরুরি হচ্ছে নেইমার ব্রাজিলকে একটা স্বপ্নের কিছু এনে দিক। সেটাতে সবচেয়ে ভালো হয় বিশ্বকাপটাই এনে দিতে পারলে, তাহলে পুরো ফুটবল বিশ্বের জন্য একটা স্টেবল পরিস্থিতি তৈরি হবে, যে আগামী 10-15 বছরের জন্য ফুটবল বিশ্ব আরো প্রচুর রিসোর্স পাবে, আরো নেইমার উঠে আসবে। এখন নেইমারের সামনে সময় খুব কম, খুব কম, ওই যে 1%, সম্ভাবনা 1%, কিন্তু সেই জিনিসটার সঙ্গে 99% আশাবাদ যোগ করতে পারে একমাত্র নেইমার। তারই এই পৃথিবীতে একমাত্র এই ক্ষমতাটা আছে যে এই খুব সামান্য সময় ইতিহাসটা আরেকবার বদলায় ফেলা, ইতিহাসের চাকাটা আরেকবার ঘুরায় ব্রাজিলে নিয়ে আসা। রিওতেই তো ম্যাজিক হয়। লোকেরা তো বলে যে মিরাকল হ্যাপেন্স অনলি ইন রিও। সেই রিওতেই ম্যাজিক হয়ে যাক, রিওর লোকেরাই ম্যাজিক করে ফেলুক, সেই প্রার্থনা থাকলো। নেইমার একটা ম্যাজিক করে ফেলুক, সেই ম্যাজিক দেখার অপেক্ষায় রইলাম।